নমস্কার, আইডিয়াল লাইফ চ্যানেল থেকে আমি সরোজ প্রত্যেককে আবার আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আইডিয়াল লাইফ চ্যানেল আমরা এই কারণেই আইডিয়াল লাইফ বলি যে জীবনটা আপনার সত্যি আইডিয়াল হওয়া খুব দরকার। জীবনটা আমাদের সত্যি প্রত্যেকের খুব আইডিয়াল হওয়া দরকার। এবং আইডিয়াল ডাজন্ট মিন শুধুমাত্র পয়সা ইনকাম করব, প্রচুর বড় হব সেটা নয়। মানুষ হিসেবে নিজেকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। একজন সৎ মানুষ যার মধ্যে প্রচুর করুণা, প্রচুর দয়া, ক্ষমা করার মানসিকতা, প্রত্যেককে ভালোবাসার মানসিকতা, শ্রদ্ধা করার মানসিকতা, এগুলো তো দরকারই। তার পাশাপাশি সৎ পথে কর্ম করে নিজেকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমাদের মোটো। আমরা এটাই চাই এবং আমরা এটার জন্যই সবাইকে আহ্বান জানাই বা আমাদের সমস্ত থটগুলো শেয়ার করি। তো এই আইডিয়াল লাইফ যদি না থাকে কারোর কোনো ক্ষতি হবে না, এটা যেমন সত্যি, বাট আমার মনে হয় একজন প্রকৃত মানুষ হিসেবে আমরা কিন্তু নিজেদেরকে প্রমাণ করতে পারবো না। আমাদের নিত্য দিনের যে জীবন, সেই জীবনে আমরা প্রচুর কিছু কর্ম করে থাকি, প্রচুর কিছু চিন্তা করে থাকি, প্রচুর কিছু রেসপন্স করে থাকি। তো এগুলোই, এই কর্ম, চিন্তা, রেসপন্স, এগুলো কোন পথে হওয়া উচিত বা যেগুলো করি সেগুলো কতটা সঠিক, যেগুলো করি সেগুলো কতটা ভুল, সেই বিচারটা যেদিন আমরা করতে পারবো সেদিন কিন্তু আমরা সত্যিই একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। তার পাশাপাশি বেশ কিছু মানুষকে কিন্তু আমরা সেই সৎ উপদেশগুলো দিতে পারবো। আমাদের চলার পথে একটি আমাদের খুব বড় দোষ বলা যায় বা বড় ভুল একটা গুণ আছে, সেটা হচ্ছে অন্যকে জাজমেন্ট করা। আমরা অন্যদের খুব বেশি জাজমেন্ট করতে চাই। কখনো নিজের বিষয়টা আমরা দেখি না যে যে জাজমেন্টটা আমরা অন্যের উপর করছি সেটা কি আমরা নিজেরা একবারও মেনে চলি। বিষয়টা কি একটা গল্পের মধ্যে বোঝায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে বা কি বলতে চাইছি। একটি রাজ্যের রাজা, তিনি ভীষণ শৌখিন ছিলেন। ওনার রাজপ্রাসাদে প্রচুর সব অ্যান্টিক জিনিসপত্রে ভর্তি ছিল এবং উনার যে শয়ন কক্ষ, শোয়ার যে ঘর, সেখানে একটি ফ্লাওয়ার ভাস ছিল, একটি ফুলের ফুলদানি ছিল, ভীষণ দামি এবং ভীষণ ইউনিক, যেটা রাজার সব থেকে পছন্দের সেই আইটেমসগুলোর মধ্যে। তো একবার রাজামশাই কোথাও গেছেন, সেই সময় ওনার রাজদরবারের কোনো এক ভৃত্য, কোনো একজন চাকর পরিষ্কার করতে করতে সে রাজার সেই ফুলদানিটি পরিষ্কার করতে যাচ্ছিলেন এবং ফুলদানিটি পরিষ্কার করার সময় তার হাত থেকে কোনোভাবে সেটা পড়ে ভেঙে যায়। সেই চাকরটি ভীষণ ভয় পেয়ে যায়। সে সমস্ত টুকরোগুলোকে একসঙ্গে এক জায়গায় নিয়ে কোথাও গিয়ে জঙ্গলের দিকে ফেলে দেয় এবং ভাবে আমি কি বলবো রাজামশাইকে, বলে সে তার বাড়ি চলে যায়। আর এটা জানতে কারোর বাকি ছিল না যে সেই ফুলদানিটা রাজার সব থেকে প্রিয় ছিল। তো রাজামশাই যখন শয়ন কক্ষে এসেছেন, এসে ওনার ফুলদানি না দেখতে পেয়ে উনি রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন, সবাইকে ডাকেন। তখন উনি জানতে পারেন যে কোনো এক চাকর দলের কোনো এক চাকর তার সেই ঘরে এসে পরিষ্কার করছিল। তখন ওকে ডাকা হয় রাজার আদেশে। সেই সময় সেই চাকর সেখানে এসে বলে রাজামশাইকে যে রাজামশাই, ফুলদানিটা নোংরা হয়ে গেছিল, আমি বাড়ি নিয়ে গেছি ভয়ে, আর কি কনফিডেন্টের সাথে না, খুব ভয়ে কাঁপতে কাঁপতে, যে আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে এনে রাখবো বলে। কারণ সে বুঝতে পারেনি, সে মানে সেই পরিস্থিতিতে বাঁচার চেষ্টা করছিল। তো রাজামশাই বলে তুমি এক্ষুনি ওটা নিয়ে এসো, তোমার বাড়িতে থাকার জিনিস ওটা নয়, পরিষ্কার তুমি এখানেই করতে পারবে। বলে সেই চাকরটি সেখান থেকে চলে যায়। তারপরের দিন সে চাকরটি বুঝতে পারে না কি করবে। পরে ও ভাবে যে না, আমার আর বাঁচার হয়তো উপায় নেই, রাজামশাইকে আমি সত্যি কথাই বলে দিই। সেই সময় এসে রাজদরবারে এসে চাকরটি হাত জোর করে রাজার কাছে হাঁটু গেড়ে বসে পড়ে যে রাজামশাই, আমার ভুল হয়ে গেছে, গতকালকে এরকম ঘটনা ঘটে গেছে, ফুলদানিটি পরিষ্কার করার সময় হাত থেকে পড়ে ভেঙে যায়। রাজামশাই ভীষণ রেগে যায়, এত বড় মিথ্যে কথা তুমি আমায় বললে। তখন সেই চাকরের সাজা ঘোষণা হয়, রাজামশাই তাকে ফাঁসি কাটে ঝোলানোর আদেশ দেন। তো তার আগে, ফাঁসি কাটে ঝোলানোর আগে, তার রাজার রাজসভাতে বেশ কিছু মন্ত্রীরা ছিলেন বা প্রচুর জ্ঞানী ব্যক্তি ছিলেন। রাজামশাই প্রত্যেককে বলেন যে এরকম মিথ্যে কথা বলার শাস্তি
আমি কি কিছু ভুল দিচ্ছি? তখন সবাই বলে ওঠে না। বলছে আপনারাই বলুন, আপনারা কি এভাবে কেউ কখনো মিথ্যে কথা বলেছেন? তো প্রতিটা রাজদরবারের যে কজন জ্ঞানী ব্যক্তি ছিলেন প্রত্যেকে বলে যে না, এভাবে মিথ্যা কথা আমরা কেউ কখনো বলিনি, জীবনে এভাবে মিথ্যা কথা বলা যায় না। তখন রাজার যে সব থেকে কাছের মন্ত্রী রাজামশাই ওনাকে জিজ্ঞেস করেন, আচ্ছা বলো, এরকম যে মিথ্যা কথা ও বললো এটা উচিত? এভাবে মিথ্যা কথা কখনো বলেছো তুমি? তো মন্ত্রী বললেন যে রাজামশাই, এই দরবারে, রাজদরবারে আপনার যতজন আপনাকে যে কথাটা বললেন এটা সম্পূর্ণ মিথ্যে কথা। প্রত্যেকেই জীবনে কিন্তু মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, সেই মিথ্যেটা হার্মফুল কিনা সেটা দেখতে হয়, কারোর ক্ষতি করেছে কিনা। অজান্তে কোনো ভুলকে ঢাকার জন্য যদি কোনো মিথ্যে কথা বলা হয়েছে, সেটা যদি কেউ ক্ষতি না করে থাকে, তো রাজামশাই আমার মনে হয় তাকে এত বড় শাস্তি দেওয়াটা আপনার ঠিক হচ্ছে না। রাজামশাই মন্ত্রীর কথায় বেজায় চটে গেলেন, বলেন যে তুমি আমাদেরকে সবাইকে মিথ্যেবাদী বললে, তার মানে আমরা মিথ্যে কথা বললাম এক্ষুনি যে আমরা মিথ্যে বলিনি, বলে মন্ত্রীকে রাজদরবার থেকে বের করে দিলেন। যাই হোক, মন্ত্রী বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গিয়ে গোটা রাত্রি ঘুমাতে পারছে না, কিভাবে সেই চাকরটিকে ফাঁসির সাজা থেকে বাঁচানো যায়। তখন মন্ত্রীর মাথায় একটি বুদ্ধি এলো। উনি বাড়ি থেকে বেরিয়ে পাশের একটি স্বর্ণ অলংকারের দোকানে গিয়ে ওনার যে কারিগর তাকে বললেন, আমাকে কিছু সোনার ধান বানিয়ে দিতে পারবে? আমার কিন্তু কাল সকালেই লাগবে। তো সেই কারিগর বললেন, ঠিক আছে, আমি বানিয়ে দেবো। এই কিছু সোনার ধান বানিয়ে সে মন্ত্রীর হাতে তুলে দেওয়া হলো। পরের দিন রাজদরবারে সেই মন্ত্রী আবার যান। তো রাজা সেই মন্ত্রীকে দেখে বেজায় রেগে গেলেন, তুমি কেন এখানে এসেছো? আমি তো তোমায় এখন আমাদের রাজদরবার থেকে বের করে দিয়েছি। মন্ত্রী বললেন, রাজামশাই, ভীষণ দোটানায় পড়েছি, সেই জন্য আপনাদের কাছে এসেছি। বলছে কিরকম? বলছে এই দেখুন, আমি কালকে যখন এখান থেকে যাচ্ছিলাম, মন্ত্রী তখন মিথ্যা করে বললেন, এক সাধু আমায় ডেকে এই কিছু সোনার ধান দিলেন, দিয়ে বললেন এই ধানগুলো যদি আমরা কোনো জায়গায় রোপণ করি, পুঁতে দিই, তাহলে সেখান থেকে যে গাছ বেরোবে এবং সেখান থেকে যে ধান হবে সব স্বর্ণ ধান হবে, সব সোনার ধান হবে। তো কোনো একটি ফাঁকা উর্বর জায়গায় এটিকে পুঁতে দিতে বলা হয়েছে। তো আমি দেখলাম আপনার কাছে নিয়ে এসে, আপনি কি বলছেন? তখন রাজামশাই বললেন, তাহলে চলো সেটা কোথাও পুঁতে দিই, প্রচুর জমি আছে আমার। তো মন্ত্রী বললেন, চলুন তাহলে। যে রাজদরবারের সমস্ত ব্যক্তিকেও মন্ত্রী আহ্বান করে, সবাই মিলেই চলো। সবাইকে নিয়ে গিয়ে একটি মাঠে রাজামশাই এলেন, বললেন ঠিক আছে, এবার কাউকে ডেকে আমি পুঁতিয়ে দিচ্ছি। মন্ত্রী তখন বললেন, না, সাধুমশাই আমাকে আরেকটা জিনিস বলেছিলেন, এই ধানটা পুঁতে দেওয়ার পর স্বর্ণ ধান তখনই হবে যে কার হাত দিয়ে পোতা হচ্ছে সেটা দেখে নিয়ে। রাজা বললেন, কি বিষয়টা বুঝলাম না। মানে এটাকে যে পুঁতবে সেই ব্যক্তিকে সম্পূর্ণ সৎ হতে হবে, যে জীবনে কখনো মিথ্যে কথা বলেনি। সেই ব্যক্তি যদি এটাকে পুঁতে দেয়, তাহলে এখান থেকে সত্যি স্বর্ণধান প্রচুর পরিমাণে উৎপন্ন হবে। তো রাজামশাই রাজদরবারের সেই সমস্ত লোক যারা গতদিন ছিলেন বললেন, ঠিক আছে, তোমরা তো কেউ মিথ্যে কথা বলেনি, তাহলে নেই, কেউ একজন পুঁতে দাও। কেউ আর সাহস করে এগোচ্ছে না। রাজামশাই বুঝতে পারলেন বিষয়টা। তখন মন্ত্রী রাজাকে বললেন যে রাজামশাই, আপনি তো বলেছিলেন আপনি জীবনে কখনো মিথ্যে কথা বলেননি, তাহলে আপনি আসুন না, পুঁতে দিন না। এবার রাজামশাই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন, ভাবলেন তো তাই তো, আমরা জীবনে মিথ্যে কথা বলিনি, এটা তো হতে পারে না। কখনো কোথাও না কোথাও কোনো ছোট মিথ্যে কথা তো বলেছি, যেটা কারোর কোনো ক্ষতি করেনি। তখন তিনি মন্ত্রীকে বললেন, আমি বুঝতে পেরেছি তুমি আমায় কি বোঝাতে চাইছো। ঠিক আছে, আমি সেই চাকরকে ক্ষমা করে দিচ্ছি, তাকে আবার কাজে নিয়ে নিচ্ছি, আর তার কোন রকম শাস্তি আমি দিচ্ছি না। তো এই গল্পটা থেকে আমরা এটাই বুঝতে পারি, এখানে মিথ্যে কথা সত্যি কথা এটা বিষয় না। বিষয় হচ্ছে আমরা বেশ কিছু জিনিস করি, সেগুলোর জাজমেন্ট আমরা করি না, কিন্তু অন্যের ভুলকে আমরা বেশি দেখতে চাই। তো আমাদের জীবনে এটা একটা ভীষণ বড় ড্রব্যাক, আমাদেরকে আমাদের আইডেন্টিটি তৈরি করাতে। আইডিয়াল লাইফ আমরা বলি, সেই ধরনের আইডেন্টিটি তৈরি করার জন্য আমরা বলি নিজেদের, যেখানে মানুষ আপনাকে একজন খুব পারফেক্ট মানুষ হিসেবে চিহ্নিত করতে পারে। আর এই পারফেকশনের মধ্যে এই জিনিসটা কিন্তু একটা খুঁত হতেই পারে। যে খুঁতটা আমি চেষ্টা করলাম সবাইকে ধরিয়ে দিতে, যে প্রচুর কিছু জিনিস থাকে যেটা আমরা নিজেরা করি, কিন্তু অন্যের উপর গিয়ে আমরা সেটার জাজমেন্ট করতে চাই। এবং এই একটা কারণ যেটাতে প্রচুর জায়গায় অশান্তি হতে পারে, সংসারে হতে পারে, আপনাদের নিজস্ব খুব কাছের কারোর সাথে হতে পারে, ভাই বোনদের সাথে হতে পারে, এটা হয়। এই বিষয়টাকে তো আমাদের অ্যারেস্ট করতেই হবে। আর একটা বিষয় হচ্ছে ক্ষমা করার মানসিকতা আমাদের রাখতে হবে। একটু ছোট্ট একটি প্রচেষ্টা করলাম
আইডিয়াল লাইফ চ্যানেলের পক্ষ থেকে যদি মনে হয় যে না কথাগুলো গ্রাহ্যযোগ্য, তাহলে অবশ্যই ট্রাই করুন। আমি কখনোই কাউকে খারাপ বলবো না, আমি জানি সবাই ভালো, বাট ভালোর মধ্যে যে জিনিসগুলো মনে হয় একটু ভুলভাল রয়েছে সেগুলো একটু কারেকশন করে নিলে যে ভালো গুড সেটা বেটার বেস্ট হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, আজকের মতো আসছি।